রহমতুল্লাহ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মামুন আবদুল্লাহ। দর্শক, আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলায়। এই জেলায় মোট 8টি আসন। আমরা এসেছি 5 নম্বর আসনে। এই জেলায় মোট ভোটার হচ্ছে 4,62,112 জন। এই 5 নম্বর আসনে এখানে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে মোট 10 জন। আমরা শুরুতেই আমাদের আজকের অতিথি প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী খন্দকার জাকির হোসেন। ধন্যবাদ। আমার মাঝে আছেন জেলা জামাত ইসলামীর আমির ও টাঙ্গাইল 5 আসনের 11 দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ। জি, আসসালামু আলাইকুম। এবং আমার বামে আছেন টাঙ্গাইল 5 আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ভাই। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সাথে আজকে আছেন টাঙ্গাইল 5 আসনের সম্মানিত ভোটাররা। তারা প্রশ্ন করবেন প্রার্থীর কাছে এবং প্রার্থীর পক্ষের যিনি আছেন তার কাছে। দর্শক, আমরা শুরুতেই টাঙ্গাইল 5 আসন এবং টাঙ্গাইল জেলার নির্বাচনের খবরাখবর জানতে চলে যাচ্ছি আমাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদের কাছে। ধন্যবাদ মামুন আবদুল্লাহ। ইতিহাস ঐতিহ্য মণ্ডিত এই বাংলাদেশের একটি বৃহত্তর জেলা হচ্ছে টাঙ্গাইল। এই জেলার কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়ন হয়নি। বিগত সময়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলার এবং এই 5 আসনেরও উন্নয়নের, সে সমস্ত উন্নয়নগুলো এখনও হয়নি। আমি খুব সংক্ষেপে বলছি, সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের স্বাস্থ্য খাতের দিকে তাকাই, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটি এখনও পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। জনগণ সেই কাঙ্ক্ষিত সেবার থেকে বঞ্চিত হচ্ছে। টাঙ্গাইল সদর 5 আসনের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চরাঞ্চল। সেই চরাঞ্চল প্রতি বছরই নদী ভাঙে, নিঃস্ব হয় মানুষ, শুধু আশ্বাসের বাণী শুনে। দীর্ঘ বছর ধরে শুধু আশ্বাসের বাণী শুনে এসেছে যে চরাঞ্চলে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেই বাঁধ নির্মাণ করা হয়নি। এবং এখানে উন্নয়ন বলতে যা হয়েছে সেগুলো অপরিকল্পিত। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত। সামান্য বৃষ্টি হলেই পুরো শহর এলাকা ডুবে যায়। উন্নয়নের নামে হয়েছে হরিলুট। আর এই টাঙ্গাইলের যে শাড়ি একটি ঐতিহ্য, এই শাড়ি কিন্তু যে অবয়ে উন্নয়ন হওয়ার কথা সেটি হয়নি। এই টাঙ্গাইলের শাড়ি আজকেও অবহেলিত রয়েছে। আমি চাই যে সমস্ত সমস্যাগুলো টাঙ্গাইলে বিরাজ করছে, এই সমস্ত সমস্যাগুলো আগামীতে যারা এই আসনে নির্বাচিত হবেন তারা সেই সময় সমস্যাগুলো সমাধান করবেন। এবং শুধু আশ্বাসের বাণী আমরা শুনতে চাই না, আমরা চাই এখন বাস্তবতা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদ আপনাকে। আমরা একটু যেতে চাই আমাদের আজকের অতিথিদের কাছে। অতিথিরা নিশ্চয়ই শুনেছেন যে আপনাদের জেলা আসলে বেশ সুনাম আছে, সম্ভাবনা আছে এবং সমস্যাও আছে, সমস্যা জড়িত। আমার কাছে প্রথমেই আছেন বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে যিনি বিএনপি জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহিন ভাই। আপনার কাছে আসতে চাই যে আপনার দল একটি ইশতেহার দিয়েছে নির্বাচনের। আপনারা এই জেলাকে এবং এই আসনকে নিয়ে কি ইশতেহার দিয়েছেন? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে টাঙ্গাইল জেলা রাজনৈতিকভাবে বলেন আর আয়তনের দিক দিয়ে বলেন যে একটি বৃহৎ রাজনৈতিক জেলা। এই জেলাতে 8টা নির্বাচনী আসন আছে। এই 8টি নির্বাচনী আসনের মধ্যে আমি বলবো যে টাঙ্গাইল সদর 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। আমি আজকে তার পক্ষে আমি আপনাদের সামনে প্রশ্নের জবাব দিচ্ছি। আপনারা জানেন যে টাঙ্গাইল সকল দিক থেকেই রাজধানীর কাছে থাকলেও, নিকটে একটা জেলা থাকলেও
কিন্তু উন্নয়নের দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে। আপনারা জানেন যে টাঙ্গাইলে যতটুকু উন্নয়ন হয়েছে, আমি বিগত 100 বছর ধরবো, যে 100 বছরে যেসব বরেণ্য ব্যক্তিরা এই টাঙ্গাইলের উন্নয়ন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আমাদের বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য মরহুম মেজর জেনারেল মামুনুল হাসান সাহেব, এবং আমাদের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সাহেব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মেজর জেনারেল মামুনুল হাসান সাহেবের যে স্বপ্ন ছিলেন বিশেষ করে চর অঞ্চলের উন্নয়ন করা, যেমন ধরেন যে যমুনা নদীর বাঁধ নির্মাণ, তাতে কয়েকটা উপজেলা বাঁচবে, ভাঙনের কবল থেকে বাঁচবে। তারপরে ধরেন আছে যে মামুদনগর একটা ব্রিজ, এটা জেনারেল মামুনুল হাসান সাহেবের স্বপ্ন ছিল। আমাদের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সাহেব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই টাঙ্গাইলের সদরের জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তিনি সেই কল্পে তার স্বপ্ন পূরণের জন্য তিনি কাজ করবে। শুধু তাই নয়, যে টাঙ্গাইল দেখেন যে ওই যে আমাদের এই আজাদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে একটু বৃষ্টি হলেই বিশেষ করে এই পৌরসভা এলাকাটা পানিতে ডুবে যায়। শুধু তাই নয়, যে আপনারা দেখেছেন যে এই শহরে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে যানজট তৈরি হয়, এটা আসলে আশা করা যায় না, কল্পনা করা যায় না। আমাদের প্রার্থী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচিত হতে পারলে এইসব সমস্যাগুলো তিনি সমাধান করবেন। নিশ্চয় আপনার আরও প্রতিশ্রুতিগুলো এবং আরও কিছু যদি ইশতেহার থাকে সেগুলো আমরা শুনবো। আমরা একটু আসতে চাই জামাত ইসলামের প্রার্থী যিনি আছেন, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ ভাই, আপনার দলের এই এলাকা নিয়ে কি ইশতেহার আছে? ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনকে ধন্যবাদ। আজকে টাঙ্গাইল 5 আসনে আমরা আপনাদের সাথে একত্রিত হয়েছি, জনগণের সামনে কিছু বলার জন্য সুযোগ পেয়েছি। আমরা টাঙ্গাইল 5 আসনের নিয়ে যে পরিকল্পনা করছি, আমি আহসান হাবিব মাসুদ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী। টাঙ্গাইল 5 একটি শহর আছে, জেলা শহর, পাশাপাশি গ্রামাঞ্চল আছে, আবার একদম পশ্চিমে যমুনার সাথে মিলে যমুনা চর অঞ্চল। এই নিয়ে আমাদের টাঙ্গাইল 5 অতীব সম্ভাবনাময় এই অঞ্চল, কিন্তু আসলে সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি অতীতে। আমরা চেষ্টা করব যে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য। আমাদের ইশতেহারের প্রধানতম বক্তব্য হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যদি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যায়, তাহলে আমাদের টাঙ্গাইলেও তো দুর্নীতি দূর হয়ে যাবে। আর দুর্নীতি দূর হয়ে গেলে তখন ওই রোড আর কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে, এবং ওই পাকা রোড 2 মাস পরে চলটা ওঠে ভেঙে যাবে, ওই ব্যবস্থা আর হবে না। ওটা টেকসই থাকবে, 20-25 বছর পর্যন্ত টেকসই থাকবে। আর নদী চরের যে নদী ভাঙনের যে টেকসই বাঁধ, প্রতি বছরই তো এটার জন্য বাজেট হয়, শত শত কোটি টাকা বাজেট হয়। কোথায় বাজেট ব্যয় হয় তাও কেউ বলতে পারবে না। মানে আমরা জানতাম যে জলের টাকা জলে চলে যায়, টাকা জলে চলে যায়, এই অবস্থায় আর কি দুর্নীতিগ্রস্ত হলে যা হয়। আর সেটা যদি দুর্নীতিমুক্ত অবস্থায় হয়, তাহলে সেখানে টেকসই বাঁধ নির্মিত হবে। ধলেশ্বরীর উপর একটা ব্রিজ দরকার মামুদনগর হয়ে। আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ জানি না আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দিবেন কিনা, কিন্তু আমাদের পরিকল্পনা হচ্ছে চর অঞ্চলকে এবং যমুনার তীরবর্তী অঞ্চলকে যদি আমরা একটা মেগা প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে পারি, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে চর অঞ্চল আর চর অঞ্চল থাকবে না, সেটা তো একটা সিটিতে পরিণত হবে। কারণ নদীকে যদি আমরা কাজে লাগাই এবং সেখানে যদি শিল্প অঞ্চল গড়ে তোলা যায় ধীরে ধীরে, এই যমুনা তো সমুদ্রের সাথে জড়িত, এবং এই জলপথকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এটা অনেক ভালো হবে। এবং সেখানে আমাদের আরেকটি ব্যবসা আছে গ্রামাঞ্চল নিয়ে। গ্রামের আমরা দেখেছি যে পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে গরু লালন পালন করা হয়, মোটা তাজা করার হয়, এবং যেটা কোরবানির মধ্যে ওনারা বিক্রি করেন। এমনিতেও তো এখন গরুর গোশত অনেক চাহিদা। তা আমরা যদি সরকারিভাবে সেটাকে একটা প্রজেক্টের আকারে প্রত্যেকটি গোয়ালকে আমরা কার্যকরী করতে পারি, গরুর গোয়ালকে, এবং সেটা যদি আমরা টেকসই করতে পারি, তাহলে তারা দেখা যাবে প্রতি বৎসরই
তাদের বাৎসরিক একটা ইনকাম হবে, যা ছেলেকে বিদেশ পাঠিয়ে করা যায় না, জি। সেই ইনকাম এখানে হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা এটাও মানুষের আমাদের সাথে একটা কথা প্ল্যান বলছেন, আছে। তাদের সমস্যাগুলো শুনছেন। শহরকে নিয়ে আমাদের প্ল্যান আছে। আমরা শহরের একটু আবারও যানজট শুনবো মুক্ত আপনার করতে কথা, হবে। আপনার এটা ইশতেহার। অনেক কিছু আর কি জি, সামনে আছে আমরা একটু আমাদের। যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী খন্দকার জাকির হোসেন আপনার কাছে। আপনার দলের এই আসন নিয়ে কি ইশতেহার আছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশন সহ উপস্থিত টাঙ্গাইল সদর আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, ভোটারবৃন্দ, আপনারা জানেন আমাদের এই অগাস্ট পরবর্তী সময়ে আমরা অগাস্টে যেই ধারণার উপর ভিত্তি করে আমাদের এই জুলাই অগাস্ট আন্দোলনটা হলো, সেটার একটা অন্যতম বড় কথা ছিল হচ্ছে যে আমরা সংস্কার চাই, পুরনো বন্দোবস্তের বদলে নতুন বন্দোবস্ত চাই। আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 থেকে এই কথার উপর কিন্তু রাজনীতি আমাদের রাজনীতি করে আসছি। আমরা শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমাদের অন্যান্য যত আসনে আমরা নির্বাচন করছি, সবার ওই আসনে আমাদের আরও অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। সবাই কিন্তু উন্নয়নের কথাই বলেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচির কথা, প্ল্যানের কথা তারা বলে আসছেন। তার মানে হচ্ছে কেউই আসলে খারাপ করতে চান না, আমরাও চাই না খারাপ করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন নীতির উপর বেস করে এটা আমরা নির্ধারণ করব যে আমরা কি খারাপ করব, আমরা কি ফেল করব নাকি পাশ করব নির্বাচনের পরে। সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরি, যে কোনো স্ট্যান্ডার্ড, সেটা যদি নিরপেক্ষ না হয়, সেই স্ট্যান্ডার্ড দিয়ে আপনি যতভাবেই মাপেন সেটা কোনো না কোনোভাবে সেটা হচ্ছে আপনার হবে না, সাস্টেইন করবে না সেই স্ট্যান্ডার্ডটা। আমরা বিশ্বাস করি অ্যাজ আ মুসলমান, অ্যাজ এ মুসলিম, আমরা বিশ্বাস করি সব কিছুর স্ট্যান্ডার্ড যদি আমরা আল্লাহ এবং আল্লাহ পাকের দেয়া আইন শরিয়াকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসাবে আমরা মেনটেন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দুর্নীতি, দুঃশাসন থেকে শুরু করে টেকসই উন্নয়ন, যেটা শুধু উন্নয়ন না, এখন কিন্তু শুধু উন্নয়নের ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা রাস্তা করি বা বিল্ডিং করি, আমি পাশের উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের পাশে এসপি পার্ক, ডিসি লেক এগুলো হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে এগুলো হয়েছে, এগুলো উন্নয়ন। বাট এগুলোর মেনটেন্যান্সের জন্য একটা বাজেট আসে, কিন্তু সেটা মেনটেন্যান্স করা হয় না। এটা শুধু আমাদের টাঙ্গাইলের সমস্যা না, পুরো বাংলাদেশের সমস্যা। আমরা বছর বছর নতুন নতুন ব্রিজ করি। ভাই বললেন যে হচ্ছে পাশে যমুনা নদীর বাঁধ আমরা পানির টাকা পানিতে ফেলে দিচ্ছি, কিন্তু এটা টেকসই হচ্ছে না। এই টেকসই না হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে নৈতিকতার অভাব। এবং এই নৈতিকতাটা শুধুমাত্র আমাদের যারা দেশ পরিচালনা করবেন তাদের মধ্যেও যদি এই নৈতিকতাটা থাকে, অ্যান্ড আমরা যদি মানুষের সেবা করার উদ্দেশ্যে, নাগরিক সেবা দেওয়ার উদ্দেশ্যে যদি আমরা কাজ করি, আমার মনে হয় আলাদাভাবে এটা করব, এটার থেকে বেটার যে আমরা হচ্ছে কোন কোষ্টি পাথর দিয়ে আমাদেরকে মাপা হবে যে আমরা এই কাজটা করতে পারবো কি পারবো না, সেটা হচ্ছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটা মান নির্ধারণ করে সেভাবে আগাবেন। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা দর্শকের প্রশ্ন নিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুজন সম্পাদক আছেন, জেলা সুজন সম্পাদক, তার কাছে যেতে চাই। দয়া করে আপনি প্রশ্ন করবেন আপনার নাম এবং পরিচয় বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যিনি মনোনীত টাঙ্গাইল সদর 5 আসনের এবার এমপি হিসাবে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কাছে আমার প্রশ্ন যে টাঙ্গাইলে অনেক সমস্যা ইতিমধ্যেই আমরা শুনতে পেলাম। আমি দুটি বিষয়ের উপরে আলোকপাত করতে চাই। একটি হচ্ছে কিশোর গ্যাং এবং কিশোরদের যে মাদক আসক্তি, এদেরকে সেই জায়গার থেকে ফিরিয়ে আনার জন্য আপনাদের কি পরিকল্পনা, সেই সাথে ক্রীড়া অঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন, এই দুই জায়গাকে আমরা কিভাবে উর্বর করে তুলতে পারি এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক মুখর একটি টাঙ্গাইল জেলা করতে পারি, সে বিষয়ে আপনাদের পরিকল্পনা কি সেটি আমি জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নটি স্পষ্ট পেয়েছি। মাসুদ ভাই, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আমাদের সিনিয়র সিটিজেন হারুন ভাইকে। টাঙ্গাইলের গর্ব তিনি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, ক্লাবের সাথে জড়িত। আসলে আমি হারুন ভাইয়ের উত্তরে জাস্ট 2 মিনিট একটু সময় নিতে চাই। সেটি হচ্ছে আমার বাড়ি তো করটিয়াতে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি বা ডিগ্রিতে পড়ি, তখন আমি একটা শিশু সংগঠনের সাথে জড়িত ছিলাম, নাম হচ্ছে ফুলকুড়ি আসর। তো করটিয়া এবং টাঙ্গাইলের ওই বয়সী যখন ছিল, তারা যখন হাই স্কুল প্রাইমারি স্কুলে পড়তো,
এই বয়সে প্রায় সকল শিশু আমার মানে শিশু কিশোররা আমার সাথে জড়িত ছিল। করটিয়াতে এবং টাঙ্গাইলে নিয়মিত খেলাধুলা আয়োজন করতাম, সব কিছু করতাম। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতাম, তখন মেলার আয়োজন করতাম, বিজ্ঞান মেলার আয়োজন করতাম। আমি দেখেছি আমার সাথে প্রায় 1000 খানিক শিশু ছিল, কিশোর ছিল। এরা কেউই তখন কিশোর গ্যাংকের সাথেও ছিল না, মাদক আসক্তিতেও ছিল না। এই ছেলেগুলি যখন রাজনৈতিক ডামাডোলে 90-এর দশকের শুরুতে যখন রাজনৈতিক ডামাডোলে পড়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত হয়ে গেল, শিশু সংগঠন থেকে তো সবসময় শিশু সংগঠন করা যায় না, একটু বড় হয়ে গেল, যখন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত গেল, বিশেষ করে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে গেল, তখন দেখলাম তাদের মধ্যে মাদক আসক্তির ছয়লাভ, তখন তো ফেন্সিডিলের ছয়লাভ ছিল, এবং তারা কিশোর গ্যাংকের সাথে জড়িত হয়ে পড়ল। তো আমরা বলি যে যদি ভালো মানুষের সঙ্গ তৈরি হয়, তখন মাদকাসক্তি এবং কিশোর গ্যাং এখানে আর থাকবে না। আমাদের দরকার কিছু ভালোবাসার নেতৃত্ব, যাদের পিছনে ঘুরে এই সকল খারাপ কাজ থেকে এই কিশোররা এবং শিশুরা মুক্ত থাকবে। এই জন্য হারুন ভাইয়ের প্রশ্নের উত্তরে একই সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করেছিল, সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের কি ধরনের সাংস্কৃতিক পদচারণা থাকবে? তখন তো সাংস্কৃতিক টাঙ্গাইলে একটা উৎসব ছিল। খুবই দুঃখজনক ব্যাপার, বিগত 15 বছরের শাসনে, বিশেষ করে আওয়ামী লীগের শাসনে, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হলকে অকেজো করে সেটাকে পতিত রাখা হয়েছে আর কি। একটা অডিটোরিয়াম, জেলা অডিটোরিয়াম, আপনি টাঙ্গাইলে একটা জেলা অডিটোরিয়াম দেখাতে পারবেন না। শিল্পকলা একাডেমি আছে, সেই অডিটোরিয়ামটা কোনো অনুষ্ঠান করার মতন অবস্থা নেই। আমি বর্তমান যিনি ডিসি আছেন তাকে অন্তত না হলেও অন্তত 100 বার বলেছি যে আপনি ভাসানী হলের ব্যাপারে উদ্যোগ নেন। তিনি যখন এসেছিলেন, সাথে সাথে যদি আমি বলি সাংস্কৃতিক কর্মকাণ্ড কেন হয় না? এই টাঙ্গাইল জেলা এক সময় 5টা সিনেমা হল ছিল, সেটি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? যেখানে আপনি সুস্থ সংস্কৃতির চর্চার জন্য যে অডিটোরিয়ামগুলি দরকার, যে কালচারের যে সেন্টারগুলি দরকার, সেগুলি যেখানে নাই, আপনি সিনেমা হল দিয়ে ভাড়াটিয়া ওই সংস্কৃতি দিয়ে কি করবেন? আপনি সেখানে নিজেদের জেলার নিজেদের ছেলেমেয়েরা উঠে আসবে না, নিজেদের ছেলেমেয়েরা কিছু শিখবে না, সেটা শেখার জায়গা কোথায়? আপনি প্রতিভা বিকাশের জন্য আপনারা নিশ্চয়ই কাজ করবেন। ফুলকুড়ির কথা বলছিলেন, নিশ্চয়ই আপনিও ফুলকুড়ি করেছেন। উদ্যোগ গ্রহণ করেন। আমরা এই 1.5 বছর লেগেছিলাম, কিন্তু পারি নাই, কারণ প্রশাসন তো এখন আমাদের কাছে আসে না। জি, আপনার কাছে আসবো, যদি আসে সর্বপ্রথম উদ্যোগ নেব আমরা ভাসানী হল ঠিক করার জন্য। জি, আপনার সুন্দর পরিকল্পনার জন্য ধন্যবাদ। আমরা আবার আসবো। আমরা একজন দুদকের একজন আছেন এখানে প্রতিনিধি, দয়া করে তার কাছে একটু দেওয়ার জন্য সামনে বসে আছেন, একটু আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। কার কাছে প্রশ্ন করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট এম এ করিম মিয়া, পিপি, দুদক, টাঙ্গাইল। আমি জাতীয়বাদী দলের যিনি প্রতিনিধি আছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাচ্ছি জেলা সভাপতি হাসানুজ্জামান শাহিন ভাইকে। আমরা সর্বত্র লক্ষ্য করছি যে আমাদের উন্নয়ন সর্বত্র বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। আপনার দল যদি ক্ষমতায় আসে, এই দুর্নীতি প্রতিরোধে আপনাদের করণীয় কি? জি, আপনার অবশ্যই প্রশ্নটি স্পষ্ট। আমরা এর আগেও দেখেছি যে বিগত শাসনামলে, স্বৈরাচার শাসনামলে যে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে সব কিছু ভেস্তে গেছে, যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, এবং যারা আসলে দেশ ছেড়ে পালিয়েছে তাদের একটা অপশাসনের কারণে। একটু যদি বলেন দুর্নীতি নিয়ে আপনারা। ধন্যবাদ। আমাদের অ্যাডভোকেট করিম ভাই আমাদের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ টাঙ্গাইলের মধ্যে একজন আইনজীবী। আমি বলবো একটা সুন্দর প্রশ্ন করেছেন যে দুর্নীতি, আসলে দুর্নীতিটা এমন একটা জিনিস, বিশেষ করে বিগত সরকারের আমলে এই দুর্নীতিটা রন্ধে রন্ধে চলে গিয়েছিল। আপনারা জানেন যে কোনো বিষয়ে, যেমন ধরেন মেঘা প্রকল্প হয়েছে, আবার মেঘা চুরি হয়েছে সেখান থেকে, এই দুর্নীতির কারণে, তাই না? এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই 17 বছর আন্দোলন করেছি এই দুর্নীতির বিরুদ্ধে, এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, এই দুইটাই কিন্তু মূলত আমাদের লক্ষ্য ছিল। এখন আমাদের সে বিগত এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে। এখন বর্তমানে একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আমি মনে করি এদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, ধানের শীষকে ভোট দেয়, যদি ধানের শীষ বিএনপি যদি বিজয়ী হয়, যদি সরকার গঠন করে, তাহলে অবশ্যই বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমরা দেখেছি এর আগে যারা সরকারে থাকে তারাই বেশি দুর্নীতি করে। আপনার দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আপনার দলীয় যারা দুর্নীতিবাজ আছে দলের মধ্যে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে? অবশ্যই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু এই ব্যাপারে কঠিন। দুর্নীতিবাজ, চাটুকারিতা এগুলো কিন্তু তিনি কখনোই পছন্দ করেন না। অতএব তিনি যদি এদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে অবশ্যই দুর্নীতিবাজ, চাটুকারি এগুলো কিন্তু তিনি কখনোই প্রশ্রয় দেবেন না এবং মেনেও নেবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শকদের ভোট নিয়ে শুরু করতে চাই। এই পর্যায়ে আমরা একজন নারী প্রতিনিধির ভোট নিতে, প্রার্থীর কাছে প্রশ্ন নিতে চাই। কে আছেন নারী প্রতিনিধি? হ্যাঁ, একটু নাম বলে প্রশ্ন করবেন, একটু দাঁড়িয়ে নাম বলে প্রশ্ন করবেন আপনার। আমি অ্যাডভোকেট মমতাজ করিম। প্রশ্নটা কি? জি, আপনার প্রশ্নটা কি সেটি একটু বলবেন। প্রার্থীদের কাছে কি প্রশ্ন এই জেলার সমস্যা সম্ভাবনা নিয়ে? আমি জামাত ইসলামের ক্যান্ডিডেটের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই আমাদের বিবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন, কর্মজীবী ছিলেন। সেই থেকে আজকের দিন পর্যন্ত নারীরা ইসলামের যুগেও বিভিন্ন ইসলাম প্রচারের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। বাংলাদেশের অর্ধেকের বেশি ভোটার হচ্ছে নারী এবং আমাদের যারা সন্তান রয়েছে, আমরা কন্যা সন্তানও জন্মধারণ করি এবং পুত্র সন্তানও জন্মধারণ করি। সেই ক্ষেত্রে নারীদের উন্নয়নের তৎপরতায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশের নারীদের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় স্থাপন করেছিলেন। নারী 15 থেকে 30-এ নারীর সংরক্ষিত আসন তিনি করেছিলেন। তো এই ক্ষেত্রে যে নারীদের, আপনারা যারা জামাত ইসলামের আমাদের ক্যান্ডিডেট, আমাদের একটা মুসলিম দেশ, আপনারা নারীদেরকে মূল্যায়ন করবেন এবং নারী তৎপরতায় আপনাদের ভূমিকাটা কি? জি, ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে যেতে চাই, একজন নতুন ভোটারের কাছে যেতে চাই যারা এবারই প্রথম ভোট দিবেন। একটু দয়া করে হাত তুললে আমরা, হ্যাঁ, একজন নারী আরেকজন পেয়েছে। আপনি কি এবারই প্রথম ভোট দিবেন? আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি কার কাছে? আমার প্রশ্ন হচ্ছে বিএনপির প্রতিনিধির কাছে। তো আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময়, মানে ফ্যাসিস্ট আমলে দেখেছি টাঙ্গাইলে ইমেন্স চাঁদাবাজি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি হয়েছে। তো আমরা এখনও দেখতে পাই যে এই সেক্টরগুলো আসলে বদলায়নি। তো আমি আসলে বিএনপির পরিকল্পনাটা জানতে চাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসলে এই সেক্টরগুলোকে কিভাবে চেঞ্জের মাধ্যমে আসবে, মানে চাঁদাবাজি কিভাবে চেঞ্জ করবে সেটি। আমরা আরেকজন একটু অন্য ধর্মাবলম্বীর কাছে যেতে চাই। একজন যদি হিন্দু প্রতিনিধি থাকেন, একটু দাঁড়িয়ে, হ্যাঁ, আপনি দাঁড়িয়ে একটু প্রশ্ন করবেন। কার কাছে প্রশ্ন করছেন? আপনার নাম পরিচয় দিয়ে। আমি বিএনপি সভাপতি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আপনার দল যদি নির্বাচিত হয় তাহলে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেবেন সে বিষয়ে আপনাদের বিশেষ করে কোনো পরিকল্পনা আছে কিনা, আর থাকলে সেটা কি, সে সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। অনেক ধন্যবাদ। আমরা সকল প্রার্থীদের কাছে যাব। বিএনপি মনোনীত প্রার্থীর কাছে লাস্ট প্রশ্ন দিয়ে যদি শুরু করি, পিছিয়ে পড়া নারীদের জন্য এবং যারা অন্য ধর্মাবলম্বী আছেন, জেলা বিএনপি সভাপতি, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করেছেন যে না, পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে আমাদের দল, জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় তাহলে কি করব, এটাই তো প্রশ্ন, তাই না? এখন বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রায় অর্ধেক ভোটার কিন্তু নারী। নারীদের যে গুরুত্ব কম এটা কিন্তু না। আমরা কিন্তু বলে থাকি পুরুষ শাসিত সমাজ, না, এখন কিন্তু সেই পুরুষ শাসিত সমাজ কিন্তু আমরা বলি না, আমরা বলি যে উভয় শাসিত সমাজ। হ্যাঁ,
এখন সেই ক্ষেত্রে যদি এদেশের জনগণ যদি ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনে, তাহলে অবশ্যই নারীদের ক্ষেত্রে, নারীদের উন্নয়ন কল্পে অবশ্যই কাজ করবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, বিএনপি যদি আসে তাহলে চাঁদাবাজ মুক্ত সমাজ কিভাবে? আমি দুইটা উত্তরই দিব। যেমন নারীদের ক্ষেত্রে অবশ্যই করবো, যেমন উদ্যোক্তা, নারীদের মধ্যে কিন্তু বেশি উদ্যোক্তা হচ্ছে নারীদের। এই উদ্যোক্তাদের ক্ষেত্রে ধর স্বল্প কি সুদে ঋণ কিংবা বিনা সুদে ঋণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে মানে প্রোভাইড করা যেতে পারে, প্রতিষ্ঠিত করা যেতে পারে, এটা একটা পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, আরও বিভিন্ন মানে আছে যে চাকরির ক্ষেত্রে সমান অধিকার তো সব ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয় কিন্তু সমান অধিকার এখনই আছে, অতএব সমান অধিকার থাকবে ছেলে মেয়েদের কাছে। আরেকটি প্রশ্ন যে বিগত সময়েও চাঁদাবাজ ছিল, চাঁদাবাজি, হ্যাঁ, আপনার দল সেটি কি ধরনের? আসলে চাঁদাবাজিটা তো আমাদের সমাজে একটা ক্যান্সার, যে শুধু চাঁদাবাজি নয়, যে মাদক, কিশোর গ্যাং, এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজের জন্য মানে খুব একটা মানে খারাপ একটা দিক। এখন চাঁদাবাজি যেসব সেক্টরে হয়, বিশেষ করে শ্রমিক সেক্টর, তারপরে ধরুন কোনো বাড়িঘর করতে গেলে ওই এলাকার সন্ত্রাসী বাহিনী, ওই এলাকার মাস্তান বাহিনী যারা চাঁদা দাবি করে, এটাই কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে সাধারণত চাঁদা। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে আমার সরকার যদি ক্ষমতায় যায়, আমাদের টাঙ্গাইল সদর থেকে, আমি সদরের কথা বলবো, যে সুলতান সালাউদ্দিন টুকু যদি নির্বাচিত হয়, তার কিন্তু প্রতিশ্রুতি আছে জনগণের কাছে এই চাঁদাবাজ, মাদক মুক্ত সমাজ গড়া এবং কিশোর গ্যাং যে জিনিসটা, যেমন গত কালকেও এই বেতকাতে সাদত বিশ্ববিদ্যালয় কলেজে কয়েকজন ছাত্রকে কিছু চিহ্নিত বিগত সরকারের আমলে যারা ক্যাডার ছিল, সন্ত্রাসী ছিল, তাদেরকে প্রহার করেছে। এটা আমি ওসি সাহেবকে বলেছি, সার্কেল সাহেবকে বলেছি যে আপনি এই ব্যাপারটা দেখেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ অদ্যবধি নেওয়া হয় নাই। এই ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় যায়, অবশ্যই এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন। যদি একটু জামাতের প্রতিনিধির কাছে আসতে চাই, তারপরে আমরা ইসলামী আন্দোলনের কাছে আসবো। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, নারীদের এগিয়ে যাওয়ার ব্যাপারে আপনার কি পদক্ষেপ? ধন্যবাদ অ্যাডভোকেট মমতাজ আপাকে, অসংখ্য ধন্যবাদ। তিনি ইতিহাস তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও নারীরা ব্যবসায়ী ছিল, উদ্যোক্তা ছিল। শুধু তাই নয়, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন মহিলাকে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে মানে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বাজার ব্যবস্থাপনা দেখার জন্য। সেই মহিলা বাজারে যেতেন, বাজারে কোনো 2 নম্বর জিনিস উঠলো কিনা, বাজার আপনার দল ক্ষমতা আসলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে কিনা। আমরা তো সেই আদর্শের রাজনীতি করি। আজকে যদি মমতাজ আপা সুরুত যান, আমাদের টাঙ্গাইল সদরের কথাই বলতেছি, তাহলে দেখবেন যে ওইখানে একজন উদ্যোক্তা আছে যিনি অটো রিক্সা ঠিকঠাক করেন বা এই ব্যাটারি ঠিক করেন, বানান, নতুন করে অটোরিকশা বানান। উনি একজন নারী, উনি আমাদের জামাত ইসলামের রোকন। কেমন? আপনি যদি আজকে বিভিন্ন প্রত্যেকটা কলেজে যান আপনি, তাহলে দেখবেন প্রত্যেকটা কলেজে জামাত ইসলামের রোকন অধ্যাপিকা আছে, কর্মী আছে। প্রত্যেকটা হাই স্কুলে যদি যান আপনি দেখবেন শিক্ষিকা আছে। আপনি যদি হীরা সুপার মার্কেটে যান, পৌরসভার মার্কেটে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মহিলা কর্মী আমাদের আছে যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, এবং যাদের স্বামী নাই তারাও তো ব্যবসা করে জামাতের ব্যাপারে একটা অপপ্রচার চালানো হয় যে জামাত ক্ষমতায় আসলে নারীদের ব্যাপারে ইসলামীতেই বরঞ্চ আমি বলবো যে জামাত ইসলামীতেই বরঞ্চ নারীরা বেশি উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, কর্মজীবী মহিলা আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, সব আছে জামাত ইসলামী মহিলাদের মধ্যে। সুতরাং জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থায় যায়, তাহলে মহিলাদের সমান অধিকার না, মহিলাদেরকে মর্যাদা দিয়ে পুরুষদের চাইতে বেশি অধিকার দেওয়া হবে, মর্যাদা দিয়ে তাদেরকে তাদের অধিকার আদায়ে কাজ করবেন। একটু যদি ইসলামী আন্দোলনের যিনি আছেন, আপনি যদি বলেন যে আপনার এলাকায় তো আসলে কোনো শিশু পার্ক আছে কিনা বিনোদনের জন্য? নেই বললেই চলে। আর সেটি নিয়ে আপনি কাজ করবেন কিনা, এবং ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সেটি নিয়ে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? জি, আমাদের আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন, এটার আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমি। আমার বাচ্চাটা ছোট, ফ্ল্যাট বাসায় থাকা হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইরে যে নিয়ে যাব বা বাইরে যে হচ্ছে ওর মাকে দিয়ে পাঠাবো, সেই রকম একটা জায়গা আমাদের শহরে নাই। সো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমার মনে হয় যে সবথেকে ভালো হবে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে ব্যাপারটা, এইটাতে যদি আমরা ফোকাস করতে পারি আমাদের টাঙ্গাইলের বাস্তবতায়, টাঙ্গাইল শহরের বাস্তবতায়, এটা হচ্ছে পিপিপির মাধ্যমে একটা পার্ক বা এই অ্যামিউজমেন্ট সেন্টার যেটা আছে সেটা প্রতিষ্ঠা করাটা হচ্ছে সবথেকে বেটার হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে স্বাস্থ্যসেবার সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মেডিকেল কলেজও আছে, হসপিটালও আছে, ডাক্তারও আছে। সমস্যাটা হচ্ছে এইটার ইউটিলাইজেশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। অনেকে বলেন যে বিশেষায়িত হাসপাতাল করবেন বা আরও নতুন করে হাসপাতাল করবেন। আমাদের যে এক্সিস্টিং যে ব্যবস্থাটা আছে সেইটাকে ডেভেলপ করতে মানে করার ব্যাপারে বা সেইটা আমি চাই সেটা ডেভেলপ করতে। আমি চাই যেটা এক্সিস্টিং যা আছে এক্সিস্টিংটাকে কার্যকরী করে তুলতে। এক্সিস্টিং যেটা আছে আমাদের বর্তমানে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল, একটা বিশাল একটা 19 তলা বা 18 তলা একটা বিল্ডিং আছে, সেখানে লোকবল নেই, কার্যত একটা মানে লোকবলের থেকে সব থেকে বড় ব্যাপার যেটা একটা মানে ক্লিনলিনেসের যে ব্যাপারটা, একদম একটা হসপিটালের ম্যান্ডেটরি, ডাক্তার না থাকতে পারে বাট হসপিটালটা তো ক্লিন থাকবে। আপনি যাবেন, আইসিইউ আছে, একটা আইসিইউ রিসেন্টলি এই 4টা না 5টা বেড ইয়ে করা হচ্ছে, বাট এগুলো হচ্ছে অ্যাক্সেসেবল না পাবলিকের জন্য। কাগজে কলমে আছে কিন্তু এগুলো হচ্ছে অ্যাক্সেসেবল না। সো এই হসপিটালের ভেতরে আপনারা দেখবেন যে এক একটা ফ্লোরে ময়লার ভাগার, বাথরুমগুলোতে যাওয়া যায় না, সেখানে গেলে সুস্থ রোগী আরো বেশি ইনফেকশনের সমস্যা হয়। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একটা ব্যাপার আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা বিভিন্ন প্রকার নতুন নতুন প্রজেক্ট নিয়ে আরো বেশি টাকা খরচ করে জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়ে আমরা কাজ করতে চাই না। আমরা চাই এক্সিস্টিং যেই সিস্টেমটা আছে, এক্সিস্টিং যেই এস্টাবলিশমেন্ট আছে সেটাকে জনগণের কল্যাণে লাগাতে। এবং এই জন্য আমাদের আসতে চাই জামাত মনোনীত প্রার্থী আপনার কাছে, স্বাস্থ্যসেবা নিয়ে এবং বিনোদন পার্ক নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, যেটা তো ঘোষণা দিয়ে বলতে হয়, টাঙ্গাইলে কোনো পার্ক ব্যবস্থাপনা নেই। বিশেষ করে শিশুদের, মানে মায়েরা যে তার শিশুটিকে একটা পার্কে নিয়ে খোলামেলা ঘোরাবেন সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। আমরা যদি নির্বাচিত হই তাহলে এইদিকে আমরা মনোযোগ দেব, এটা আমরা সব জায়গায় বলতেছি। আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলি বলি, সব জায়গাতে পার্ক ব্যবস্থা করে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আবার প্রধানতম পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আর আপনি যেটা বললেন যে লোকবলের অভাব আছে, কিন্তু আমাদের জনশক্তির তো অভাব নেই। আমরা লোকবল সেখানে সেট করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব সেখানে, তাহলেই হবে, সুন্দর ব্যবস্থাপনা হবে। আমি যদি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবাটাকে এখন যেটা সদরে হচ্ছে সেটাকে যদি আমি ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাই এবং ইউনিয়ন পর্যায় থেকে যদি আমি রেফারেন্সের সিস্টেমটা করি, ওইখান থেকে যদি আমার সদরে আসে তাহলে সদরের চাপটা কমবে, আবার প্রান্তিক পর্যায়ে চিকিৎসাটা আমার ভালো হবে। সুতরাং একদম একটা গাইনি মহিলা, তার ব্যথা উঠছে, তো তিনি রাস্তা তো ভালো না, সুযোগ দিতে চাই, সুতরাং সেটা করতে চাই আর কি আমরা। জি, একটু বলবেন যে স্বাস্থ্য এবং বিনোদন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, ছোট করে বলবেন। আমরা অবশ্যই আমাদের পরিকল্পনা অবশ্যই আছে। যেমন স্বাস্থ্য যে বিষয়টা আপনি বললেন, যে হসপিটালে আমি যতটুকু জানি, আমার জানা মতে আইসিইউ টাঙ্গাইলে কোনো আইসিইউ নেই, সিসিইউ আছে, আইসিইউ নেই। এটা অত্যন্ত দুঃখজনক। মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আইসিইউ নেই, এটা আমি যতটুকু জানি। আর বিষয় বিনোদনের জন্য আমি একটা উদাহরণ দেবো আপনাদেরকে। আমাদের টাঙ্গাইলের শান্তিপ্রিয় ভাই বোনেরা আছেন, তাদেরকে বলবো যে আমাদের একটা হাউজিং সেটেলমেন্ট আছে, একটা হাউজিং, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় কিন্তু পরিকল্পনা আছে যে এখানে একটা পার্ক করা, বিনোদনের জন্য জায়গা করা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে ওখানে আছে কিছু বস্তিবাসী, এটাকে বারবার প্রশাসন থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মানে চেষ্টা করেছে। কিন্তু বিগত সরকারের আমলে যারা তথাকথিত জনপ্রতিনিধি বলবো, যে জনপ্রতিনিধি, তারা তাদেরকে না করেছে, না সরানো যাবে না। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্ন, সবার কাছে একই প্রশ্ন, আপনাদের এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, আমেজ কেমন দেখছেন? হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো আমি মনে করি, যে এখন পর্যন্ত ভালো, এবং এই অবস্থা থাকলে আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে, একটা সৌহার্দ্যপূর্ণ। একই প্রশ্ন জামাত মনোনীত প্রার্থীর কাছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন, মনে করছিলাম যে এই প্রশ্নটা কখন করবেন। আমার কাছে নির্বাচন পরিবেশ এখন ভালো মনে হচ্ছে না।
কি জন্য ভালো মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে না, আমার কর্মীদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, রক্তাক্ত করা হয়েছে পর্যন্ত আমাদের কর্মীদেরকে। এজেন্ট হবে এটা মনে করা হচ্ছে যারকে, যে উনি এজেন্ট হতে পারেন, তার বাড়িতে গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে। আমাদের গ্রুপ যখন বের হয় বিভিন্ন ভোট চাওয়ার জন্য, তাদেরকে থ্রেট দেওয়া হয়, তাদেরকে 12 তারিখের পরে দেখে নেবেন, এই ধরনের কথা বলা হচ্ছে, আপনারা কোনো অভিযোগ দেখানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে লিখিত দিয়েছি এবং বিভিন্ন জায়গাতে এই পর্যন্ত 2টা মামলা করেছি আমরা। তারপরে প্রশাসনও এরপরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, দেখেছেন আপনি। তো এই সকল বিষয়গুলি যদি ঠিক না হয় এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করা হচ্ছে, ভোটাররা বলছেন যে ভোট তো দিব, রক্ষা করে খেতে পারবেন কিনা, এই যে কথাটা, এটা খুবই সাংঘাতিক কথা, বিপজ্জনক কথা। 5ই আগস্টের পরে এই কথাটা কেন আসবে? আমরা তো 5ই আগস্ট তৈরি করে করেছি, পরিবর্তন করেছি এই ভয়ের রাজনীতিতে থাকার জন্য না। আমরা বাংলাদেশ থেকে ভয়ের রাজনীতি দূর করতে চাই। আমরা চাই যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ থেকে ভয়ের রাজনীতি দূর হোক। আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করব। অবশ্যই। ইসলামী আন্দোলনের ভাই যদি একটু বলেন যে পরিবেশ কেমন দেখছেন? জি, এখন পর্যন্ত আমি দেখতেছি, আমার দেখা মতে সব জায়গায় এখন পর্যন্ত ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাট একটা ব্যাপারে হচ্ছে আমি ভুক্তভোগী, এটা হচ্ছে আমি জানি না অন্য প্রার্থীরা এই ব্যাপারে ভুক্তভোগী কিনা। একটি অপপ্রচার বিভিন্ন গোষ্ঠী থেকে চালানো হচ্ছে, শুধু আমাদের টাঙ্গাইল 5 আসনে না, আমাদের টাঙ্গাইলে বিভিন্ন জায়গায়, যে হচ্ছে এই আসনে হাত পাখার কোনো প্রার্থী নাই। যদিও সেটা পরে আবার ডিবাঙ্কড হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে বা ভোটাররাও এখন সচেতন, তাদেরকে আসলে ধোকা দিয়ে বা প্রোপাগান্ডা চালিয়ে বিভ্রান্ত করা যায় না। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা নতুন জমিদার আমরা নির্বাচন করতে চাই না। ভোটার আমরা একজন খাদেম, একজন হচ্ছে মানুষের সেবক আমরা নির্বাচন করতে চাই। জামাতের প্রার্থী যদি ভোটারদের উদ্দেশ্যে বলেন, তরুণ এবার অনেক ভোটার আছে, এক কথা যদি কি বলবো? তরুণদেরকেও বলবো এবং সবাইকে বলবো, ভোটার যারা আছে তাদের সবাইকে বলবো, সাহসের সাথে, আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন পছন্দের প্রার্থীকে। দেশ যারা পরিবর্তন করতে পারবে, যারা দুর্নীতি দূর করতে পারবে, সাথে সাথে নেতৃত্ব দিতে পারবে এবং বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবে, তাদেরকে আপনারা ভোটদান করবেন। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলবো যে টাঙ্গাইল সদর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে, ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে আমি বলবো যে যদি নির্বাচিত হয় আপনাদের ভোটে, তাহলে অবশ্যই আপনাদের যে কোনো বিষয়ে আমরা পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। যে আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা দর্শকরা ছিলেন, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকালকে আসছি আমরা নারায়ণগঞ্জে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।